বাণিজ্যে স্টার্টআপের কথা তো সবাই শুনেছেন, কিন্তু সন্ত্রাসের স্টার্টআপের কথা কি শুনেছেন? সন্ত্রাসের সেই নতুন চেহারাই আজ দেখাবো আপনাদের। শিল্পের ভাষায় বোঝাতে গেলে একসময় সন্ত্রাসের ভারী শিল্প দেখেছে ভারত। কাসাবের মতো জঙ্গিকে পাকিস্তানে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, তারপর নৌকোয় চড়িয়ে আরব সাগর দিয়ে মুম্বাই উপকূলে পাঠানো হয়েছে। কাঁধে AK-47 নিয়ে বাণিজ্য নগরীতে সন্ত্রাস চালিয়েছে পাক জঙ্গি কাসাব। সন্ত্রাসের এই ভারী শিল্প এখন অতীত। আধুনিক এই যুগে শিল্পের মতো সন্ত্রাসেও স্টার্টআপ শুরু হয়েছে। কম খরচে বেশি সন্ত্রাস। সন্ত্রাসের ভারী শিল্প নয়, ক্রস সন্ত্রাসের স্টার্টআপ শুরু হয়েছে। নতুন জমানায় নতুন ভাবে সন্ত্রাসের স্টার্টআপ। বিদেশে বসে ভারতে সন্ত্রাসের ষড়যন্ত্রের ফাঁদ। তারপর সোশ্যাল মিডিয়ায় বন্ধুত্ব, তারপর প্রলোভনের ফাঁদ। সোশ্যাল মিডিয়াতেই নানান রকম টাস্ক দেওয়া হয়, সেই ফাঁদে পড়ে জঙ্গি জালে তরুণ তরুণীরা পড়েন। এভাবেই সন্ত্রাসের স্টার্টআপ। পুরো নিয়োগ যে প্রক্রিয়াটা সেটাই বদলে গেছে এই সন্ত্রাসের যে ইকোসিস্টেম বলা যেতে পারে সেটার, এবং সেখান থেকেই এটা একটা একেবারে আমূল পরিবর্তন হয়েছে। আমরা জানি যে কারা সন্ত্রাসবাদী বা কারা টেররিস্ট হয়, যেরকম কাসাব, যাদের একটা নির্দিষ্টভাবে তাদেরকে বলা যেতে পারে মগজ ধোলাই করা হয় এবং তারপর তারা গিয়ে একেবারে সুইসাইড বোম্বার এরকমভাবে তারা এই পুরো জিনিসটা একটা মডিউলের মাধ্যমে তারা এই জিনিসটা কার্যকর করে। কিন্তু এখন কি হলো, কি বদলে গেছে? এখন এই পুরো নিয়োগ প্রক্রিয়াটার একটা বিকেন্দ্রীকরণ হয়ে গেছে। সেটা কিভাবে? এই যে ব্যক্তি যে বাইরে বসে আছে বা যে ISI এর সঙ্গে যুক্ত, তারা বাইরে বসে আছে দেশের, তারা কি করছে, বিভিন্ন রকমের ভিডিও দিয়ে, বিভিন্ন রকমের নানান রকমের হিরোইক ভিডিও দিয়ে বা নানান রকমের অন্যরকম ভিডিও দিয়ে ইনস্টাগ্রাম, রেডিট এইসবে অ্যাকাউন্ট খুলছে নিজেদের। আমরা হামামকে দিয়েই ধরতে পারি যে হামাম বা অর্পিতা যারা গ্রেপ্তার হয়েছে আর কিছুদিন আগেই এখান থেকে, তাদেরকে এরা এই ধরনের যারা লোক রয়েছে, যারা ইনস্টাগ্রামে অনেক বেশি রয়েছে এবং যাদের অনেক টাকা কামানোর অনেক ইচ্ছা রয়েছে এবং নানান রকম যাদের সমস্যা রয়েছে, তারা, আমরা জানি যে ঠিক 15ই আগস্টের পরেই আমরা জানি যে স্বরাষ্ট্রমন্ত্রী তিনি এক্স হ্যান্ডেলে জানিয়েছেন যে এই যে শেহজাদ বাট্টির যে এই যে গ্যাং, এই গ্যাং 200 জনের ওপর লোককে রিক্রুট করেছিল, যাদেরকে আমাদের গোয়েন্দা এজেন্সিরা তারা গ্রেপ্তার করে এবং 14টা রাজ্যে এর তল্লাশি হয়, রেড চলে। এটা কীরকমভাবে হচ্ছে? এটা ঠিক এরকমভাবেই হচ্ছে যে এই গোটা প্রক্রিয়া, আমি যেটা বলছিলাম, বিকেন্দ্রীকরণ হচ্ছে। কিভাবে? যে এক একজনকে এক একটা টাস্ক দেওয়া হচ্ছে, একজনকে নয়। একজনকে বলা হচ্ছে তুমি বন্দুক কেনো, একজনকে বলা হচ্ছে এখান থেকে ওখানে 2 কোটি টাকা নিয়ে যাও, একজনকে বলা হচ্ছে তুমি কিছু কিছু জায়গার ছবি তুলে দাও, আরেকজনকে বলা হচ্ছে তুমি রেলওয়ে স্টেশনে গিয়ে এই ব্যাগটা রেখে এসো। কেউই কিন্তু জানতে পারছে না যে অন্যজন কি করছে। অর্থাৎ প্রত্যেককে একটা ছোট 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 টাস্ক দেওয়া হচ্ছে। আর সেখান থেকেই সন্ত্রাসের গিগ ইকোনমি এই কারণেই বলা হচ্ছে, কারণ প্রত্যেকে জানতে পারছে না যে গোটা মডিউলটা কি, অর্থাৎ তারা যে কাজ করছে এই কাজটা কোন নাশকতা শেষে, অর্থাৎ কোন জায়গায় এই জিনিসটা পৌঁছবে সেটা তারা জানতে পারছে না। তাতে অনেক রকম সুবিধা হচ্ছে। সুবিধা কীরকম হচ্ছে? একজন কাউকে গ্রেপ্তার করে নিচ্ছে, একটা 4-5টা বন্দুক ধরা পড়েছে, সেখানে একজন কাউকে গ্রেপ্তার করে নিচ্ছে পুলিশ। একটা বন্দুক গ্রেপ্তারের সঙ্গে সঙ্গে তো সন্ত্রাসের বিষয়টা ভাববে না, তাই তারা কিছুদিন পরে কেস হচ্ছে, তারা বেলও পেয়ে যাচ্ছে, কেস হচ্ছে, বেল পেয়ে যাচ্ছে। এবং এই বৃহত্তর যে এই যে জাল, এই জালটা সামনে আসছে না, তাই অন্যভাবে কাজ চালানো যাচ্ছে। সুতরাং এই যে সন্ত্রাসের যে গিগ ইকোনমি, এটাই নতুন স্টাইল এবং এটাই এখন নতুন ট্রেন্ড। আপনাদের দেখাচ্ছি সন্ত্রাসের ইকোসিস্টেম ঠিক কিভাবে চলে। মাথায় কে থাকে? ISI, অপারেটর শেহজাদ ভাট্টির মতো গ্যাং, আর হ্যান্ডলার কারা থাকেন? রানা, সানিদের মতো কয়েকজন। জঙ্গি হামিম মণ্ডল,
তার সহযোগী অর্পিতা সরকার, আদিত্য সিং। আর আমাদের দেশে সন্ত্রাসের জাল ছড়াতে গ্যাংস্টারদের ব্যবহার, গ্যাংস্টারদের বাহিনী, হাওয়ালা নেটওয়ার্কে ব্যবহার করা হচ্ছে। গ্যাংস্টারদের কারখানায় সন্ত্রাস চাষের চেষ্টা। সন্ত্রাসের স্টার্টআপ, কম খরচে বেশি সন্ত্রাস। ভারী শিল্প নয়, নতুন জমানায় এখন স্টার্টআপ শুরু হয়েছে সন্ত্রাসের। কেন গ্যাংস্টারদের কাজে লাগানো হচ্ছে? কারণ এই যারা অপরাধমূলক কাজের সঙ্গে যারা জড়িত থাকে বা যাদের আরও অপরাধমূলক কাজ করার ইচ্ছা থাকে, তাদের কাছে তো একটা নেটওয়ার্ক আছে, অর্থাৎ একটা ইনফ্রাস্ট্রাকচার, একটা ইকোসিস্টেম পাওয়া যাচ্ছে। তাদের কাছে বন্দুকের সাপ্লাই থাকছে, তাদের কাছে কিভাবে টাকা বিভিন্ন ফেক কারেন্সি করা যায় সেই সিস্টেম তাদের কাছে থাকছে। সেখানে এদের সুবিধা হচ্ছে যে বাইরে থেকে সেই সিস্টেমটা তাদেরকে এখানে আনতে হচ্ছে না। তারা রেডিমেড দোকানে গেলে যেরকম জিনিস কিনতে পাওয়া যায়, তাই তারা বিভিন্ন গ্যাংস্টারকে বিভিন্ন জায়গায় তারা গ্যাংস্টারদের তুলছে, বা সেই গ্যাংস্টারে যারা কাজ করতে ইচ্ছুক তাদের তুলছে, সেরকম যারা যুবক যুবতী তাদের তুলছে। তার জন্য যেহেতু একটা রেডিমেড দোকান পাওয়া যাচ্ছে, একজন গ্যাংস্টারের কাছে এই সমস্ত রকমের অপরাধমূলক কাজ কোন রাস্তা দিয়ে হতে পারে, কিভাবে হতে পারে, এই সমস্ত জিনিসটার নেটওয়ার্ক তার কাছে আছে। আর সেই নেটওয়ার্কটাই তাই এরা কাজে লাগাচ্ছে। কারণ এদের প্রত্যেকে যদি আমরা ব্যাকগ্রাউন্ড দেখি, কোথাও না কোথাও কোনো না কোনোভাবে এরা কোনো না কোনো অপরাধের সঙ্গে যুক্ত। আর তাই সার্বিকভাবে একজনকে ট্রেনিং দেওয়া, মগজ ধোলাই করা, আবার ওইদিকে পাকিস্তানে নিয়ে যাওয়া, সেখানে গিয়ে ট্রেনিং দেওয়া, সেখান থেকে ফেরত আনা, তার থেকে এরকমভাবে ডেভেলপ করাটাই সন্ত্রাসের গিগ ইকোনমি। এবার সাধারণ অপরাধের মধ্যে কোনটা জঙ্গি যোগ সেটা কিভাবে বোঝা যাবে? যথেষ্ট চ্যালেঞ্জিং একটা বিষয়, যথেষ্ট মুশকিল এই বোঝাটা। তা কিভাবে হবে? উপায় হচ্ছে, জঙ্গি যোগকে বিচ্ছিন্ন অপরাধ মনে হতে পারে। ডিজিটালে কে কার সঙ্গে কথা বলছে খোঁজা কঠিন। জঙ্গি জাল একাধিক দেশে ছড়িয়ে থাকে, টাকার লেনদেন ছড়িয়ে ছিটিয়ে হয়। তাই স্বাভাবিকভাবেই কোনটা জঙ্গি যোগ রয়েছে কোন অপরাধে আর কোনটা নর্মাল অপরাধ তা বোঝা যথেষ্ট মুশকিল একটা বিষয়। কিন্তু মোকাবিলার উপায়ের ক্ষেত্রে কেন্দ্র রাজ্য সমন্বয়েই তদন্ত কাজ করলে তার সুবিধা। অনলাইন অফলাইন তদন্ত একসঙ্গে হওয়া উচিত। ন্যাটগ্রেড, এনআইএ, এসআইয়ের মতো তদন্তকারী সংস্থা একসঙ্গে কাজ করে। বিচ্ছিন্ন অপরাধের নেটওয়ার্ক খুঁজে বের করা, ডিজিটাল ফরেনসিককে উন্নত করা, অর্থনৈতিক ক্ষেত্রে গোয়েন্দাদের সক্রিয় করা।